লাভের তো দূরের স্থান, আমার আসল টাকাটা পর্যন্ত দিল ডাইরেক্ট না করেছে। রবিউল আসলে কিস্তি আদায় করতো আপনাদের হয়ে, আপনি অস্বীকার করলেন কেন রবিউলের কিস্তি আদায় করার কথা? আপনার বিরুদ্ধে বেশ কিছু জমি বিক্রি এবং বায়না দেওয়ার অভিযোগ উঠেছে। প্রশিকার গুডউইলটাকে ব্যবহার করে সঞ্চয়গুলো কালেকশন করছে। এটা যে বেআইনি, এটা কি আপনি মানেন? না, এটাই মানি লন্ডারিং। ইউ আর বায়াস। এমআরএ নিশ্চিত করবেন না যে আপনি এটা করবেন না। আপনি পলাতক আসামি হিসেবে রয়েছেন। প্রশিক্ষণ, শিক্ষা এবং কাজ, এই তিন শব্দের আদ্যক্ষর নিয়ে প্রশিকার যাত্রা শুরু 1976 সালে। শুরুর মাত্র বছর দুয়েকের মাথায় কানাডীয় একটি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের অর্থায়নে সামাজিক উন্নয়ন এবং ক্ষুদ্রঋণ বিতরণের মধ্য দিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে প্রশিকা। কিন্তু বাধা আসে যখন প্রশিকা চেয়ারম্যান কাজী ফারুক রাজনৈতিক নানান কর্মকাণ্ডে যুক্ত হন। আমার রাজনৈতিক অবস্থান হচ্ছে মানুষের পক্ষে, নির্যাতিত মানুষকে রক্ষা করার পক্ষে, নারীর মুক্তির পক্ষে এবং মানবাধিকার রক্ষার পক্ষে, এবং এটাই একটা সঠিক এনজিওর কাজ। আমরা কোনো এনজিও ব্যবসা করছি না। এতে প্রশিকা ক্ষতিগ্রস্ত হয়েছে না, প্রশিকা ক্ষতিগ্রস্ত হয়নি তো। প্রশিকাকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তুলিয়ে গেছে। লুক অ্যাট আওয়ামী লীগ। 1/11 পর রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশ নিয়ে কাজী ফারুক হেরে যান। আওয়ামী লীগ সরকার গঠনের মাত্র 5 মাসের মধ্যে প্রশিকা এবং কাজী ফারুকের উপর নেমে আসে বড় ধরনের রাজনৈতিক আঘাত। 2009 সালে কাজী ফারুককে সরিয়ে যে ব্যবস্থাপনা পর্ষদ গঠনের কথা বলা হয়েছে, মোহাম্মদ আব্দুল ওয়াদুদকে তার চেয়ারম্যান করা হয়েছে। অভিযোগ ছিল রাজনৈতিক উচ্চাভিলাষের অংশ হিসেবে কাজী ফারুক প্রশিকাকে ব্যবহার করেছেন, এতে প্রশিকা বিপুল ক্ষতির মুখে পড়েছে। আসলে ওয়ানি লেভেলের যে থিঙ্ক ট্যাঙ্ক ছিল না, উনি একজন কুশীলক ছিলেন। এবং 2004-এ যখন দলীয় সাহেবের টার্ম কার্ড শুনছেন, টার্ম কার্ড কিন্তু মেইন ছিল আসলে প্রশিকা। নতুন এই ব্যবস্থাপনা কমিটির বৈধতা বাতিল এবং কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে নিম্ন আদালতে 2 দফা মামলা করেও কোনো প্রতিকার পাননি কাজী ফারুক। এরপর হাইকোর্টে যান তিনি, সেখান থেকে সুপ্রিম কোর্টে। আমাকে ফর্মার চেয়ারম্যান, ফর্মার হিসাবে আমি যেতে পারবো অফিসে, এটা বলাতে আমি সেটা অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জাজে সিএমপি করে এটা স্থগিত করে দিই। এক্সপাঞ্চ এটা এইভাবে করে দিল, ডাইরেকশন দিয়ে যে এই ট্রায়াল কোর্ট এইটা আমলে নেবে না। প্রশিকা গঠনের পর থেকে 2010 সাল পর্যন্ত প্রতিষ্ঠানটিতে 42 জনের সাধারণ পরিষদ থেকে ব্যবস্থাপনা পরিষদের সদস্যরা নির্বাচিত হয়েছেন এবং সেখান থেকেই একজনকে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করা হয়। কিন্তু 2010 সালে হঠাৎ করেই সেই রীতির পরিবর্তন ঘটে। প্রশিকায় আবির্ভূত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাপুটে এক রাজনৈতিক উপদেষ্টার ঘনিষ্ঠ আত্মীয় এম.এ. মোয়াজ্জেম হোসেনের। তিনি 2011 সালে একের পর এক জমি নামমাত্র মূল্যে বিক্রি শুরু করেন। সঙ্গে যুক্ত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাসাইনমেন্ট অফিসার আলাউদ্দিন চৌধুরী এবং মির্জা আজমের মতো নেতাদের একটি চক্র। নবীনগর আশুলিয়া সড়কের পাশে বাইপাইলের এই জমিটির আয়তন 589 শতাংশ। জমিটি যখন বিক্রি করা হয় তার দাম ধরা হয়েছে মাত্র 28 কোটি 10 লাখ টাকা, শতাংশ প্রতি 4,77,000 টাকা মাত্র। তৎকালীন প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার আলাউদ্দিন এই জমির বায়না দলিল করলেও মোয়াজ্জেম হোসেন প্রশিকার চেয়ারম্যান হিসেবে জমিটি বিক্রি করেন একটি বেসরকারি ব্যাংকের কাছে। ব্যাংকের কাছ থেকে নিজের ভাগের টাকা নিয়ে নেন আলাউদ্দিন। প্রশিকার বিবদমান দুই পক্ষের একাংশের প্রধান নির্বাহী হিসেবে 10 বছরেরও বেশি সময় ধরে প্রশিকা চালাচ্ছেন সিরাজুল ইসলাম। 2011 সালে বাইপাইলের জমি বিক্রির সময় ল্যান্ড ডিসপোজাল কমিটির আহ্বায়ক ছিলেন তিনি। জমি বিক্রি সহ নানান বিষয়ে তার কাছে সাক্ষাৎকারের জন্য গেলে আমাদের জন্য আগে থেকেই 2টি ক্যামেরা বসিয়ে রাখেন তিনি, সঙ্গে রাখেন বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারীকে। দালালি করছে তারা, বুঝতে পারছেন? তারা হয়তো সেখানে কোনো পেমেন্ট থাকতে পারে। আমাদের কাছ থেকে প্রথম নিশ্চয় ওই যে কি ওনার নাম ছিল, মির্জা আজম। যদি মির্জা আজম থেকে আপনি মির্জা আজমকে টাকা দেবেন, আপনি আলাউদ্দিন চৌধুরীকে 9 কোটি টাকা দিলেন। মিডল ম্যান আমি বলি আপনাকে, এরা হলো যারা আমার কাছে বায়না করছে, তারা নিয়ে ব্যাংকের কাছে বিক্রি করছে।
বিক্রি হওয়া জমিটির ঠিক পাশেই 37% আরেকটি জমি বিক্রি হয় একই দিনে, যার রেজিস্ট্রেশনের দলিলও একই সময়ে করা, একই সিরিয়ালে। 37% আয়তনের এই জমিটির ক্রেতাও একই ব্যক্তি, কিন্তু 37%-এর এই জমিটি বিক্রি হয়েছে 11,90,00,000 টাকায়। তার মানে 2011 সালে ওই এলাকায় জমির দাম ছিল প্রত্যেক শতাংশ 32 লক্ষ টাকা। সেই একই দামে যদি প্রশিকা চেয়ারম্যান তাদের 590% জমি বিক্রি করতেন, তাহলে জমির মোট দাম দাঁড়াতো 190 কোটি টাকার কাছাকাছি। 579% জমি আপনারা বিক্রি করলেন 28 কোটি 10 লাখ টাকায়, আর ঠিক পাশের জমিটায় একই দিনে একই রেজিস্ট্রিতে, আগের রেজিস্ট্রি কপিতে 11,90,00,000 টাকা দিয়ে কিনলো মাত্র 37% জমি একই ক্রেতা। আপনি এটাকে কিভাবে দেখবেন? আমি জানি না এটা কিভাবে যারা বিক্রি, আপনার কি তাই মনে হয়? আমার কাছে তাই মনে হচ্ছে এই পার্টে অন্তত। আমাদের এই বিবাদমান থাকাতে আমরা কোনো ন্যায্য মূল্য পাই না, কোথাও না। এখনো যদি আমি কোনো একটা জমি বিক্রি করতে যাই, আমি কিন্তু ন্যায্য মূল্য পাই না। 2012 সাল পর্যন্ত এভাবে প্রায় 20টি জমি বিক্রি করা হয়েছে এই ব্যবস্থাপনা পর্ষদের পক্ষ থেকে। সেগুলো কত দামে বিক্রি হয়েছে আর কত লোকসান হয়েছে, সেগুলোর হদিশ এখন পর্যন্ত মেলেনি। সাক্ষাৎকারের বিভিন্ন পর্যায়ে চারপাশ থেকে প্রশিকা কর্মকর্তারা কথা বলতে শুরু করেন। এই প্রতিবেদনের শুরুতে যে রহিমা বেগমকে দেখানো হয়েছে, তার সঞ্চয়ের টাকা ফেরত না দেওয়ার কারণ জানতে চাই আমরা। এই প্রশ্নের উত্তর দেন মিজানুর রহমান নামে প্রশিকার এই পরিচালক। যে এখানে কাজী ফারুক ইন্টেনশনালি ভাবে হামলা করছিল, কিছু কাগজপত্র নিয়ে গেছে, দলিলপত্র নিয়ে গেছে, এখানে 50-60 জন 100-150 জন সদস্যকে সমৃদ্ধ করছে, কোনো টাকা অফিসে জমা হয় নাই। এই টাকাও মানে ইব্রাহিম না নিয়ে দিছে, এই টাকার দায়ও প্রশিকা নিছে। হয়তো বা একজনরে হইতে পারে, 2 জনরে হতে পারে, একটু লেটে দিচ্ছে। আপনি এখানে রিজিট হচ্ছেন, কিন্তু কোটি কোটি সদস্যকে যে প্রতিদিন দিচ্ছে কোটি কোটি টাকা, একটাও আপনি নিচ্ছেন না। এই ব্যক্তি আমাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে দেশের অন্য কোথাও আমানতকারীদের কোনো অভিযোগ নেই বলে যে দাবি করেন, তা কতটা সত্য? সেই খোঁজে দেশের আরো কয়েকটি জেলায় অনুসন্ধান চালাই আমরা। গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজ মাওনা এলাকায় 2 পা হারানো এই ব্যক্তির মর্মান্তিক গল্পে আবারও উঠে আসে প্রশিকার সঞ্চয় কার্যক্রমের প্রকৃত চিত্র। আমার 7-10 টাকা করে নিয়েছিল, 4 লক্ষ টাকা দিব। ওই 4 লক্ষ টাকা ডাইরেক্ট না করে দিচ্ছে যে এটা অন পাওয়া যাবে না, এটা ধৈর্য ধরতে হবে। আগে নাকি অন্য কেউ চালাইছে, এরকম আর কি অনেক কিছু উল্টাপাল্টা তারা বুঝায়া এখন আমাদের টাকাটা দিতেছে না। সেখানে অনেকেই এমন সর্বস্ব খোয়ানোর অভিযোগ তুললেও করণীয় খুঁজে পাচ্ছেন না। 4 লাখের মধ্যে 8 লাখ পাইবেন। তাই আমরা কয় বছর? 7 বছর। 7 বছর তোলার ভাই একটা গরু বেচছে, আমি হারারি গরু বেচছে, আমি জমা দিচ্ছি টিয়া। এই টিয়া লয়ে গেছে, এখন তার কোনো খবর কথা নেই। দোকানদারি কইরা কইরা এই টাকাটা জমা হইয়া তার কাছে জমা দিচ্ছে, জমা দিচ্ছে যে লাভ থাকবে। এই লাভের তো দূরের স্থান, আমার আসল টাকাটা পর্যন্ত দিল না। আমি বেড়ি মানুষ, আমি কই যাই তারা। বেশিরভাগ জায়গা থেকেই সঞ্চয়ের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ এলেও ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি বেশিরভাগ মানুষই।